ডিসপ্যাচ নামের একটি মিডিয়া কোম্পানির সিনিয়র রিপোর্টার যায়, যে কোনো সাদামাটা নিউজকে ইন্টারেস্টিং করতে নিজের মতো করে মশলা অ্যাড করে কাহিনীতে। যেই কাহিনী খুঁজতে গিয়েই সে বারবার পড়ে মহা বিপদে। পারিবারিক জীবনেও সে বেশ অসুখী, বউ রেখে বিভিন্ন মেয়ের সাথে পরকীয়ায় জড়ায় সে। এখন দেখার বিষয় এটি যে নরবর চরিত্রের এই লোকটি একজন ভালো সাংবাদিক হয়ে উঠতে পারে কিনা। মুভির নাম ডিসপ্যাচ। শুরুতেই আমরা ডিসপ্যাচ নামের একটি মিডিয়া কোম্পানির অফিস দেখতে পাই। এটি ভারতের তৃতীয় বৃহত্তম মিডিয়া কোম্পানি। তো একটু পরেই আমাদেরকে গল্পের মূল চরিত্র জয় বাগকে দেখা যায়। সেই কোম্পানির ক্রাইম জার্নালিস্ট। তো এরপরই দেখা যায় অফিসের বস নতুন ডিজিটাল এডিটরকে ইন্ট্রোডিউস করাতে একটি মিটিং ডাকে। তখনই একজন সহকর্মী জয়কে এসে সেই মিটিং এ জয়েন করতে বলে। জয় মিটিং এ গেলে যথারীতি তাদের বস বলতে থাকে যে কিভাবে কাজ করলে তাদের মিডিয়া হাউসের রেটিংস এবং পপুলারিটি বাড়বে, যেগুলো জয়ের আগের থেকেই জানা ছিল। তো বস বলতে থাকে যে আফটারনুন এডিশন বাতিল হয়ে যাওয়ায় সবার ওয়ার্কলোড কমে গেছে। এতে সবাই চিন্তিত যে কিভাবে নিজেদের স্যালারির সঠিক জাস্টিফিকেশন অল্প কাজ করে কিভাবে দেয়া যাবে। তাই এর সমাধান হিসেবে আমরা এখন কাজ করব ডিজিটাল ওয়েতে। এজন্যই আমাদের সাথে এবার থেকে যুক্ত হচ্ছেন একজন ডিজিটাল এডিটর। তো মিটিং শেষে জয়ের একজন সিনিয়র তাকে ও তার সহকর্মীকে একটি সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে শেট্টি নামের একজনকে কয়েকজন গুন্ডা এসে গুলি করে মেরে পালিয়ে যায়। জয় ফুটেজটার একটা ছবিও তোলে আর তার সিনিয়রকে বলে যে এটা একটা গ্যাং শুট আউট কেস। নিউজ পেপারের ফ্রন্ট পেজে এটাকে ছাপা যাবে এবং কমসে কম 4 সপ্তাহ এই নিউজটা চলবে। কিন্তু তার সিনিয়র খানিকটা ব্যঙ্গ করেই বলে যে এই নিউজ তো আর 5টা সাধারণ গ্যাং শুট আউট কেসের মতোই, যেটাতে ভালো স্টোরি অ্যাড না করতে পারলে একটা ভালো পরিমাণের অডিয়েন্সকে আকর্ষণ করা যাবে না। জয় তখন খানিকটা ভেবে শেট্টির সম্পর্কে আরো কিছু ইন্টারেস্টিং তথ্য তার সিনিয়রকে জানায়। সেটি 10 বছর ধরে কারেন্সি স্মাগলিং এর কিং ছিল। এখন সে মারা যাওয়ার পর তার হত্যাকারী এসে সেই ব্যবসায় রাজ করবে। ফ্রন্ট পেজে ছাপার জন্য এটা তো একটা পারফেক্ট স্টোরি, কিন্তু এই ছোট একটা স্টোরি জয়ের সিনিয়রের মনে ধরে না। তাই তিনি বলতে থাকেন মানুষজন দিনের পর দিন এই সেম শুট আউট, গান, ব্লাড এসবের কাহিনীই শুনছে। একটু আলাদা ওয়েতে কাহিনী বর্ণনা করলে খবরটা ভালো পরিমাণের অডিয়েন্স গ্র্যাব করতে পারবে না। তাই সে জয়কে জানায় যে যদি সেই হত্যাকাণ্ডের পেছনের বড় এবং সলিড একটা স্টোরি তাড়াতাড়ি সাবমিট না করে তাহলে তার বস তাকে ক্রাইম পেজ থেকে সরাসরি ফ্যাশন পেজে ট্রান্সফার করে দিবে। এই কথা শুনেই তো জয় তার কাছ থেকে 48 ঘন্টার সময় চেয়ে নেয় এবং বলে যে 48 ঘন্টার মধ্যেই সে পুলিশের চেয়েও দ্রুত সব ইনফরমেশন জোগাড় করে আনবে। তো এরপরই আমরা জয়ের পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে পারি। সে বিবাহিত হলেও তার পারিবারিক জীবন ততটা সুখের ছিল না। নিজের স্ত্রীর সাথে তার খুব একটা বনিবনা হতো না। তাই সে নিজের অফিসেরই প্রেরণা নামের একটি মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। তো গল্পের এই দৃশ্যে আমরা অফিসের পার্কিং লটে তাকে এবং প্রেরণাকে ঘনিষ্ঠ হতে দেখি। প্রেরণা অনেকদিন ধরে জয়কে তার লেখা একটি বই পাবলিশ করতে সাহায্য করছিল। এই বিষয়ে কথার মাঝামাঝি জয়ের কাছে একজন ইনফরমারের কল আসে। তাই জয় প্রেরণার কাছ থেকে বিদায় নিয়ে ওই ইনফরমারের সাথে দেখা করতে চলে যায়। তবে যাওয়ার আগে প্রেরণা তাকে মনে করিয়ে দেয় যে কাল তারা যেই বাড়ি ভাড়া নিবে সেই বিষয়ে একটা মিটিং আছে সেখানকার কেয়ারটেকারের সাথে। তাই জয় যেন কাল ঠিক সময়ে সেখানে পৌঁছে যায়। আসলে প্রেরণার জয়ের সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে একদমই ভালো লাগতো না। তাই তারা স্বামী স্ত্রী সেজে একসাথে থাকার জন্য বাড়ি খুঁজছিল। তো পার্কিং লট থেকে ইনফরমারের কল পেয়ে জয় তার সাথে দেখা করার জন্য একটা বারে চলে যায়। ইনফরমারকে কিছু টাকা দিয়ে শেট্টির মার্ডারার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সে জোগাড়ও করে নেয়। জার্নালিস্টদের প্রায়ই এইসব ইনফরমারদের সাহায্য নিতে হয় যে কোনো খবর সবার আগে ছাপানোর জন্য। তো ইনফরমার তাকে জানায় যে পাপ্পু সাংলি নামের এক লোক 30,000 টাকার বিনিময়ে শেট্টির মার্ডার করেছিল। সেই ফিল্ডে নতুন এবং আজ রাত 2টায় সে মুম্বাইয়ের ডক এরিয়াতে থাকবে কিছু জিনিসপত্র স্মাগলিং করার কাজে। পুলিশরা এ খবর আগে থেকেই জানে। যদি জয় সেখানে যায় তাহলে সে তার নিউজের ফ্রন্ট পেজের জন্য সাংলির ছবি তুলতে পারবে। তো ইনফরমারের সাথে কথাবার্তা শেষে জয় তার বাড়ি ফিরে আসে। সে এসেই দেখে যে তার স্ত্রী তার বন্ধুদের নিয়ে পার্টি করছে, যা তার একেবারেই পছন্দ না। তো জয় তখন সবাইকে ইগনোর করে কিচেনে চলে যায় আর নিজের জন্য খাবার বের করে খেতে থাকে। এমন সময় জয়ের স্ত্রী এসে তাকে তার পার্টিতে জয়েন করতে বলে, কিন্তু জয় তো সেখানে যেতে চায় না। সে তার স্ত্রীকে জানায় সে প্রচন্ড টায়ার্ড, কিন্তু তারপরও স্ত্রীর জোরাজোরিতে জয় বাইরে গিয়ে
তার বন্ধুদের সাথে বসে এবং নিজের বানানো খাবার এক কোণে বসেই খেতে থাকে। সেখানে থাকা প্রায় সবাই ছিল ড্রাঙ্ক। পার্টির মাঝেই জয়ের স্ত্রীর এক মাতাল বন্ধু তাকে পিৎজা খাওয়ানোর জন্য প্রচুর জোরাজুরি করতে থাকে। জয় অনেকবার মানা করার পরও সেই ছেলে তো তার কথাই শোনে না আর প্রচুর জোরাজুরি করতে থাকে। এতে তো জয় অনেক বেশি রেগে যায় আর এক পর্যায়ে তার স্ত্রী সেই বন্ধুকে ধাক্কা দিয়ে সরে যেতে বলে। এতে পার্টিতে থাকা সবাই বেশ এম্বারেসড ফিল করতে থাকে। জয় এবার নিজের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এই সময় তার স্ত্রী তাকে আটকে তাকে তার বন্ধুদের কাছে ক্ষমা চাইতে বলে। তার স্ত্রী আরো বলে যে সে যদি তার বন্ধুদের সাথে একটু ভালোভাবে কথা বলে আর মেলামেশা করে আর তাদের যদি একটু সঙ্গ দেয় তবে এতে জয়ের তেমন একটা ক্ষতি হওয়ার কথা না। জয় এর উত্তরে বলে যে এমনটা না করে ভালোই হয়েছে, তাকে আর মানুষের সামনে অন্তত আদর্শ স্বামী স্ত্রী হওয়ার নাটক করতে হয় না। তার স্ত্রী এসব শুনে তো জয়ের সাথে রাগারাগি আর গালমন্দ করে। এরপরে নিজের ফ্ল্যাটে চলে যায়। এদিকে বাড়ি থেকে বের হয়ে জয় সোজা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে থাকা কর্তব্যরত এক পুলিশকে সে বলে তাকে যেন তারা আজ তাদের সাথে ডকে নিয়ে যায়। ফ্রন্ট পেজে নিউজ ছাপার জন্য সাংলির ছবি তোলা তার জন্য অনেক জরুরি, কিন্তু পুলিশ তাকে নিতে চায় না। সে বলে যেহেতু আজ মিশন রাতে হবে তাই তাকে সাথে নিয়ে যাওয়ার কোনো প্রোটোকল তাদের কাছে নেই। এই শুনে তো যায় তখন অফিসারকে বলে ঠিক আছে, এই কেস তো মেইনলি ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছে, আমি তাহলে সরাসরি তাদেরকেই কল করি। পুলিশ অফিসাররা সাধারণত কোনো মিশনের ক্রেডিট নেওয়ার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে, তাই ক্রাইম ব্রাঞ্চ এই কেসে বেশি ইনভলভ হলে তাদের ক্রেডিট যেন কমে না যায় এই ভেবে পুলিশ অফিসারটি অনিচ্ছা থাকা সত্ত্বেও জয়কে নিতে রাজি হয়। পুলিশদের সাথে যাওয়ার সময় সেই পুলিশ অফিসারটি জয়কে ব্যঙ্গ করে বলে যে তার নিজের মিডিয়া কোম্পানির নতুন মালিকের বিরুদ্ধেই তো 3-4টা কেস চলছে, খবর যদি এত ছাপতেই হয় তাহলে সেগুলো ছাপুক সে। এই মধ্যে তারা ডকে পৌঁছে যায় আর সেখানে গিয়ে যায় একটু আড়াল থেকে সাংলির ছবি তোলার চেষ্টা করছিল। সাংলি মালামালে স্মাগলিং করার কাজ তদারকি করতে থাকে। এমন সময় পুলিশ এসে রেড দিলে সে দৌড়ে পালাতে শুরু করে দেয়। যায় তখনও সাংলির কোনো ভালো ছবি তুলতে পারেনি, তাই সে তাকে ধরার জন্য তার পেছন পেছন দৌড়াতে থাকে এবং ছবি তোলার চেষ্টা করে। এক পর্যায়ে সে সাংলিকে ধরে ফেলে। এরপরই সে ছবি তুলতে চাইলে তার এবং সাংলির মধ্যে বেশ ধস্তাধস্তি শুরু হয়ে যায়। প্রচন্ড মার খেয়ে যায় তো মাটিতেই লুটিয়ে পড়ে। সাংলি এবার জয়কে বেশ গালমন্দ করতে করতে এক পর্যায়ে পিস্তল বের করে তার দিকেই তাক করে, কিন্তু পেছন থেকে পুলিশ এসে সাংলিকে ধরে ফেললে জয়ের দিকে তাক করা গুলি অন্য জায়গায় গিয়ে লাগে। এতে জয়ের জীবন এই যাত্রায় বেঁচে গেলেও বেশ মারামারির কারণে তার নাকটাই ভেঙে যায়। গল্পের এই পর্যায়ে মোজবেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজাদার, যা আপনাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিবে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো পিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখারও সুযোগ। নিচে দেয়া আমার প্রোমো কোড MWK0 ইউজ করে রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার, লিংক পিন কমেন্টে। তাহলে চলুন এবার মূল গল্পে যাওয়া যাক। এরপরই সে নিজের চিকিৎসা করাতে চলে আসে হাসপাতালে। তখনই আমরা সেখানে তার মা এবং ভাইকে দেখতে পাই। তার আগে জয় এবং জয়ের স্ত্রীর সাথেই থাকতো, কিন্তু জয়ের মা এবং ভাইয়ের সাথে জয়ের স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো না, তাই তারা এখন আলাদাই থাকে। জয়ের মা তো তার স্ত্রী শ্বেতার অনেক দুর্নাম করতে থাকে আর বলতে থাকে যে তার উচিত ছিল নিজের স্বামীর এই ক্ষত দেখে নিজ দায়িত্বে হাসপাতালে নিয়ে আসা। এমন সময় জয়কে দেখতে প্রেরণা আসলে জয় প্রেরণার সাথে তার মা এবং ভাইয়ের পরিচয় করিয়ে দেয়। জয়ের মা তো প্রেরণাকে দেখে খুবই খুশি হয়। তিনি প্রেরণাকে বলেন যে জয় প্রায়ই তার কথা তাদেরকে বলে। একই সাথে তিনি প্রেরণাকে ধন্যবাদও দেন, কেননা সে জয়ের মায়ের চিকিৎসার জন্য একজন ভালো ডাক্তার জয়কে সাজেস্ট করেছিল। তো জয়ের মায়ের এসব কথা শুনে বোঝাই যায় যে তিনি প্রেরণাকে খুবই পছন্দ করেন, আর তার ছেলের যে বিবাহ বহির্ভূত এই সম্পর্ক রয়েছে এতেও তার কোনোই সমস্যা নেই। প্রেরণা তখন জয়কে ইঙ্গিত দিয়ে বাড়ি দেখতে যাওয়ার মিটিং ক্যান্সেল করার কথা বলে, কিন্তু জয় বলে যে মিটিং ক্যান্সেল করার প্রয়োজন নেই, সে আজই যাবে তার সাথে। তো এরপর দেখা যায় জয় তার অফিসের জুনিয়র জিতুকে
তাদের মিডিয়া কোম্পানির নতুন মালিক সম্পর্কে তথ্য জোগাড় করার কাজ দিয়ে প্রেরণার সাথে ফ্ল্যাট দেখতে চলে যায়। ফ্ল্যাট দেখার সময় ফ্ল্যাটের কেয়ারটেকার এক বয়স্ক লোক তাদের কিছু প্রশ্ন করতে থাকে, যে তারা কি করে, তাদের বিয়ে হয়েছে কিনা, তারা কি রাতে লেট করে বাড়ি ফিরবে কিনা, এই সব ব্যাপার। যায় তখন নকল ম্যারেজ ডকুমেন্ট সাবমিট করে তাকে বলে যে তারা বিবাহিত এবং দুজনেই ডিসপ্যাচ নামের একটি নিউজ কোম্পানির জন্য কাজ করে। আর রাতে লেট করে বাড়ি ফিরবে কিনা এই প্রশ্নের জবাবে যায় বলে, রাতে তো লেট হবেই, কেননা সকাল সকাল আপনাদের তো খবরও পৌঁছাতে হয়, সেই দায়িত্বটা তো আমাদেরই, তাই না? কেয়ারটেকার তো জয়ের এই উত্তরে একদমই ইমপ্রেস হয় না, আর উল্টো বলে যে এই প্রশ্নটা যখন প্রেরণাকে করা হয়েছে তাই উত্তরটা যেন সেই দেয়। কেয়ারটেকারের কথা বলার এই ধরন তো প্রেরণার একদমই পছন্দ হয় না। সে কেয়ারটেকারকে বলে তাদের সাথে ভালোভাবে কথা বলতে। কেয়ারটেকার তখন বলতে থাকে যে মিডিয়ায় কাজ করা লোকেদের সাথে তার এক্সপিরিয়েন্স ভালো না, তারা রাত করে বাসায় ফেরে এবং বাড়িতে তাদের অশান্তি লেগেই থাকে। যায় তখন কেয়ারটেকারকে আশ্বাস দেয় যে তারা তাদের বাড়িতে কোনো প্রকার অশান্তি করবে না। এ কথা শুনে প্রেরণা বলে যে আমরা এখানে ফ্ল্যাট ভাড়া নিতে এসেছি, কোনো হোস্টেলে থাকতে নয়, যা এত রেস্ট্রিকশনস মানতে হবে। যায় তখন প্রেরণাকে বোঝানোর চেষ্টা করে যে এইসব মাত্রই একটা রুটিন এনকোয়ারি, ফ্ল্যাট ভাড়া নিতে হলে তাদের এসব কিছু রুলস মেনে চলতেই হবে। কিন্তু প্রেরণা তো জয়ের উপর রেগে যায়, কেননা সে বাইরের একজন লোকের সামনে তার বিপক্ষে কথা বলছিল এবং তাকে চুপ করতে বলছিল। তো কেয়ারটেকার এক পর্যায়ে প্রেরণাকে বলে যে এটা তোমার বাবার প্রপার্টি না যে তোমাকে যেমন ইচ্ছা তেমন ভাবে থাকতে দেব। এ কথা শোনার পর তো প্রেরণা এবার কেয়ারটেকারকে হুমকি দেয় যে কাল সকালেই তারা তাদের নিউজ পেপারে এই কেয়ারটেকারের বিরুদ্ধে নিউজ পাবলিশ করবে। কেয়ারটেকার তো এই হুমকিতে একেবারেই ভয় পায় না, উল্টো তাদেরকে বাড়ি থেকেই বের হয়ে যেতে বলে। তো ফ্ল্যাট ভাড়া নিতে ব্যর্থ হয়ে তারা সেখান থেকে চলে আসে, কিন্তু প্রেরণার মনে তখনও রাগ ছিল, তাই তারা গাড়িতে উঠেও ঝগড়া করতে শুরু করে। প্রেরণা জয়কে বলে যে আমি তোমার বউ নই যে তুমি মানুষের সামনে আমাকে এভাবে চুপ থাকতে বলবে। ফ্ল্যাট যেমন আমার দরকার তেমনি তোমারও দরকার। আমি তোমার কাছে কোনো সেকেন্ড অপশন হয়ে থাকতে চাই না যে তোমার ডিভোর্স হওয়ার জন্য সারা জীবন ওয়েট করে থাকবো। এ কথা বলেই সে জয়কে তার লেখা বইয়ের অসম্পূর্ণ কপি দিয়ে তাকে তার গাড়ি থেকে নামিয়ে দেয়। জয়ের পর পুলিশ স্টেশনে চলে যায় সাংলির সাথে দেখা করতে। গতরাতে সাংলির সাথে হওয়া মারামারির বদলা নিতে আর সেটি মার্ডারের পেছনের কাহিনী বের করতে সে সাংলিকে প্রচুর মারতে থাকে। আর মারের এক পর্যায়ে সাংলি জয়কে জানায় যে সে কয়েকদিন আগেই দিল্লি গিয়েছিল। সেখানে সরকারি ভিজিলেন্স অফিস থেকে জিডিআর বিল্ডার্সের একটি ফাইল চুরি করে এনেছিল সে। সেটা আনার সময় সে ভুল করে একজন গার্ডকেও মেরে ফেলে। জিডিআর বিল্ডার্স তাকে সেই ফাইল চুরি করার জন্য 21 লাখ টাকা দিয়েছিল। আসলে জিডিআর বিল্ডার্স অনেক টাকার ঘাপলা করে ফেলেছিল, কমপক্ষে 500 কোটি টাকার। এই যে এত টাকার স্ক্যাম এবং সেদিনের সেই হত্যা, এই সবের কোনো নিউজই বের করা হয়নি। তাই সে জয়কে এই বিষয়ে তদন্ত করতে বলে। সাংলি আরো জানায় যে চুরিটা সে করেছিল 20 ফেব্রুয়ারি। সাংলির কাছে এই সব তথ্য পাওয়ার পর জয় তার এক সহকর্মীকে এই বিষয়ে কিছু তথ্য দিতে বলে। তার সহকর্মী তখন তাকে জানায় যে জিডিআর বিল্ডার্সরা এরকম অনেক স্ক্যামের সাথে জড়িত আছে। তারা 2G স্পেকট্রাম লাইসেন্সিং এর জন্য ঘুষ দিতে গিয়ে ভিজিলেন্স ডিপার্টমেন্টের নজরে আসে। তো ভিজিলেন্স ডিপার্টমেন্ট রেড দেওয়ার আগেই তারা সকল হার্ড ডিস্ক ফাইল সব নষ্ট করে ফেলে। ফলে ভিজিলেন্স ডিপার্টমেন্ট সামান্য কয়েকটা পেপারস পায় জিডিআর এর বিরুদ্ধে। জয় এই স্টোরি নিয়ে তার সিনিয়রের কাছে চলে যায়। সিনিয়রের সামনে সে ভিজিলেন্স অফিসের একজন লোককে কল করে। সেখানে 20 ফেব্রুয়ারি ঘটা চুরি এবং মার্ডারের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেই লোক এটাকে ভুয়া খবর বলে কল কেটে দেয়। জয় তখন তার সিনিয়রকে বলে যে ভিজিলেন্স অফিসে 20 ফেব্রুয়ারি একটা চুরি এবং একজন গার্ডের মার্ডার হয়েছিল, কিন্তু এই ব্যাপারে কেউ জানে না। সবাই এই ব্যাপারটা লুকিয়ে রাখছে, আর নিশ্চয়ই এর পেছনে কোনো বড় একটা চক্রান্ত চলছে। কিন্তু জয়ের সিনিয়র তাকে এই কেস ছেড়ে সেটি মার্ডার কেসে মনোযোগ দিতে বলে। জয় তখন তার সিনিয়রকে কনভিন্স করতে চায় যে জিডিআর অর্থাৎ 2G স্ক্যামে অনেক বড় একটা স্টোরি রিভিল হতে পারে। সে যেন তাকে 2 সপ্তাহ সময় দেয় এবং এর মধ্যেই সেই 2G স্ক্যাম এবং সেটি মার্ডার কেস দুটোর স্টোরি এনেই সেম ডেটে সাবমিট করবে। তো জয়ের পর চলে যায় নুরি নামের এক লয়ারের সাথে জিডিআর স্ক্যামের ব্যাপারে কথা বলতে। নুরি প্রথম থেকেই জয়ের সাথে ফ্লার্ট করত। তাদের কথোপকথনের মাঝে নুরি তাকে প্রথমেই সাবধান করে দেয়
যাতে সে জিডিআর স্পেকট্রামের ব্যাপারে মাথা না গলায়। তারা খুবই স্ট্রং একটা কোম্পানি। নিজেদের বিরুদ্ধে থাকা সকল প্রমাণ তারা ভিজিলেন্স অফিস থেকে চুরি করে পুড়িয়ে দেয়। এখন কয়েকটা ফাইল শুধুমাত্র ডিজিটাল কপি হিসেবে ক্লাউড সেন্টারে আছে। আর জয়ের একদমই উচিত নয় এই ঝামেলায় জড়ানো। চাকরি বাঁচাতে সেটি মার্ডার কেসের কয়েকটা স্টোরি ছেপে অ্যানোনিমাস সোর্স বলে চালিয়ে দেয়াই যথেষ্ট। এর বেশি করতে গেলে সে রিস্কে পড়ে যাবে। কিন্তু জয় তো জিডিআর এর বিরুদ্ধে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকে। সে একদিন এক ক্লাবে তার এক বন্ধুর মাধ্যমে জানতে পারে যে সেটিকে মার্ডার করার অর্ডার ডি কোম্পানি ওরফে ওই জিডিআর কোম্পানিই দিয়েছিল। আর সেও এক প্রকার জয়কে সাবধান করে দেয় যাতে সে জিডিআর এর এই ঝামেলায় না জড়ায়। জয়ের বন্ধু মাহাত্রে তার কিছু সোর্স থেকে খবর নিয়ে জানায় যে 20 ফেব্রুয়ারি ভিজিলেন্স অফিসে যে চুরি আর মার্ডার হয়েছিল সেই কাহিনী সত্য। আর ভিজিলেন্স অফিসের ডিজিটাল ডাটা গুরগাঁওয়ের একটা আইটি সেন্টারে জমা থাকে। সেখানকার সিকিউরিটি প্রচুর করা, তাই জয়ের সেখানে ঢুকতে হলে অনেক সাবধান হতে হবে। তো মাহাত্রের সাথে কথা বলে জয় বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরলে তার স্ত্রী তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। জয়কে এক প্রকার সিডিউস করে সে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়। জয় তো কয়েকবারই তাকে আটকাতে চায়, কিন্তু পরে সেও নতি স্বীকার করে। তো এরই এক পর্যায়ে জয়কে তার স্ত্রী বলে তাদের এখন একটা সন্তানের প্রয়োজন। সে জয়ের সাথে সুন্দর একটা ফ্যামিলি তৈরি করতে চায়। এটা তো জয় প্রচন্ড রেগে যায়। একেই তার স্ত্রীর সাথে তার বোঝাপড়া ভালো নয়, এর মধ্যেই তার স্ত্রীর সাথে এই পরিবারকে বড় করার কথা শুনে সে রেগে যায় আর তার স্ত্রীকে গালমন্দ করতে করতে বাড়ি থেকেই বেরিয়ে আসে। পরের দৃশ্যে দেখা যায় জয় দিল্লিতে পৌঁছে গেছে। সেখানে গিয়ে সে ভিজিলেন্স অফিসের একটি নকল আইডি কার্ড জোগাড় করে ফেলে। পথে তার অফিসের এক লোক জানায় যে সাবেরা কোম্পানি, যাদের বিরুদ্ধে প্রচুর স্ক্যাম এবং ফ্রডের অভিযোগ রয়েছে, তারা তাদের নিউজ চ্যানেলকে কিনে নিয়েছে। জয় এই বিষয়ে ততটা মাথা না ঘামিয়ে পরদিনই চলে যায় গুরগাঁও ভিজিলেন্স অফিসের ডিজিটাল ডাটা স্টোর করা সেই আইটি কোম্পানিতে। সে সেখানকার এক অফিসারকে জানায় যে সে ভিজিলেন্স ডিপার্টমেন্ট থেকে এসেছে এবং তাকে যেন সার্ভার রুমে নিয়ে যাওয়া হয়। শুরুতে অফিসার কিছুটা হেজিটেট করলেও পরে সে জয়কে নিয়ে সার্ভার রুমে যায়। সার্ভার রুমের এক্সটার্নাল অ্যাক্সেস কার কাছে থাকে এটা জয় জিজ্ঞেস করলে অফিসার জানায় যে এটা শুধু ভিজিলেন্স অফিসের কাছেই থাকে। আর ফেব্রুয়ারিতে তাদের ভিজিলেন্স অফিসের একজন কর্মকর্তা এসে অ্যাক্সেস নেয়ার পরই সকল গন্ডগোল শুরু হয় এবং ব্যাকআপ ক্র্যাশ করে। জয় বলে যে কোন কর্মকর্তা এসেছিল। এই পর্যায়ে অফিসারের সন্দেহ হলে সে জয়ের কাছ থেকে তার আইডি কার্ড নিয়ে কনফার্মেশনের জন্য পাঠিয়ে দেয়। জয় বলে যে তাদের অফিস থেকে 20 তারিখে এখানে কারো আসার রেকর্ড নেই, আর যদি কেউ এসেও থাকে তবে ব্যাকআপের অ্যাক্সেস দেওয়ার পারমিশন কে দিয়েছে তাদের। অফিসার বলে যে আপনাদেরই আইটি ডিরেক্টর এসেছিলেন, আর আমার জানা মতে তার কোনো প্রকার পারমিশন লাগে না। জয় তখন বলে যে আমাদের কাছে তো তার আসার কোনো রেকর্ড নেই। এটা শুনে অফিসার বলতে থাকে যে আমাদের কাছে তার আসার রেকর্ড ঠিকই আছে। জয় তখন সেই রেকর্ড তাকে দেখাতে বলে। অফিসার জয়কে আইটি ডিরেক্টর রাজন মল্লিকের এন্ট্রি ডাটা দেখালে জয় চুপি চুপি সেটার ছবি নিজের ফোনে তুলতে শুরু করে দেয়, কিন্তু অফিসার তাকে এই কাজ করতে বাধা দেয়। সে জানায় যে এভাবে কোনো ডাটার ছবি নেওয়া তাদের প্রোটোকলের বাইরে। পরক্ষণেই জয় এবং অফিসারের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, আর জয় অনেক কষ্টে সেই অফিস থেকে বেরিয়ে আসে। আর এসে রাজন মল্লিককে কল দিয়ে জানায় যে সে জানে রাজনই সেদিন ব্যাকআপ ক্র্যাশ করেছিল, কিন্তু রাজন বলে যে সে এই কাজ করেনি, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং বাকিটা সে যেন ডি কোম্পানির মুক্তারের কাছ থেকে জেনে নেয়। জয় এরপরই নিজের হোটেলে পৌঁছায়, তবে রুমে এসেই সে তার স্ত্রীকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে তার ঠিকানা পেল। উত্তরে জয়ের স্ত্রী তাকে বলে যে সে তার অফিসে ইমার্জেন্সির কথা বলে জয়ের ঠিকানা কালেক্ট করেছে। সে জয়কে বলে যে সে তার মা এবং ভাইকে তাদের বাড়ি ফিরিয়ে আনতে রাজি আছে। সে তার সাথে তাদের পারিবারিক সব সমস্যার সমাধান করতে চায় এবং নিজেদের সুন্দর একটা পরিবার তৈরি করতে চায়। কিন্তু জয় জানায় যে এখন আর কিছুই ঠিক করার বাকি নেই। সম্পর্ক যা নষ্ট হওয়ার তা অনেক আগেই হয়ে গেছে। জয় তখন লক্ষ্য করে যে তার জিনিসপত্র ওলটপালট হয়ে পড়ে আছে। এতে সে বুঝতে পারে তার স্ত্রী তার জিনিসপত্র ঘাটাঘাটি করছিল। এটা দেখে তো তার মনে প্রচন্ড রাগ হয়
এবং সে তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তার কি কারোর সাথে অ্যাফেয়ার চলছে। যায় তো এই কথা শুনে আরো রেগে যায় আর তার স্ত্রীকে তার জিনিস সমেত তার রুম থেকে বের করে দেয়। আসলে আজ যায় তার স্ত্রীর সাথে একটু বেশি রুড বিহেভ করেছে। জয়ের স্ত্রী শ্বেতা তখন রুমের বাইরে কাঁদতে কাঁদতে বলে যে সে কখনোই জয়ের মা এবং ভাইকে জয়ের থেকে আলাদা করতে চায়নি, বরং জয়ের মা এবং ভাই সে তাকে কখনোই আপন করে নেয়নি। এরপরই হোটেল থেকে বেরিয়ে জয় আমিল নামের এক লোকের কাছে যায় আর তার কাছ থেকে ডি কোম্পানির মুক্তার সম্পর্কে জানতে চায়। তখন আমিল তাকে পরদিন বাড়ি আসতে বলে। আমিলের বাড়িতে পরদিন জয় গিয়ে উপস্থিত হলে আমিল তার পুরনো কিছু চেনা লোকদের সাথে ফোনে কথা বলে আর জয়ের জন্য তথ্য সংগ্রহের চেষ্টা করে। আমিল ডি কোম্পানির একজন প্রাক্তন কর্মচারী। সে জয়কে বলে যদি সে আজ মুম্বাইতে থাকতো তবে সে তাকে সরাসরি ডি কোম্পানির মালিকের সাথেই কথা বলিয়ে দিতে পারত। সে কয়েকজন লোককে কল দিয়ে বলে মুক্তারের খবর তাকে দিতে এবং কে মুক্তারকে সেটিকে খুনের অর্ডার দিয়েছে তা জানাতে, কিন্তু অপর পাশের লোকেরা তাকে কোনো খবরই জানায় না। আমিল তো এতে কিছুটা হতাশ হয় আর জয়কে বলে যে আজকালকার নতুন ছেলেরা কোনো কাজই ঠিকভাবে করে না, যে কল দিয়ে কোনো ইনফরমেশন ঠিকভাবে কালেক্ট করে দিবে। তো হঠাৎই আমিলের রুমের জানালায় কেউ ঢিল ছুঁড়ে মারে। জয় এবং আমিল তো প্রথমে ভেবেছিল হয়তো কেউ গুলি ছুঁড়েছে তাদের উপর। ঠিক এই সময় আবার জয়ের ফোন কল আসে আর তাকে বলা হয় সে যদি জিডিআরের কাহিনী নিয়ে আর বেশি বাড়াবাড়ি করে তবে তাকে মেরে ফেলা হবে। তারা জয়কে তার সমস্ত পার্সোনাল ডিটেলস জানাতে শুরু করে, যে তার পরিবারে কে কে আছে, তার গার্লফ্রেন্ডকে, তার বাড়ি কোথায় আর সে বর্তমানে কোথায় থাকছে, এই সব তথ্য। এই সব কিছু তাকে এটা বোঝানোর জন্যই বলা হয় যে তারা সব সময় তার দিকে নজর রাখছে। জয়ও এতে কিছুটা ভীত হয়ে পড়ে। এরপরই সে হোটেলে ফিরে নুরিকে কল দেয় আর জানায় জিডিআর কোম্পানির ব্যাপারে অনেক তথ্য সে জোগাড় করেছে। সে নুরিকে আরো বলে সে যেন তাকে ডি কোম্পানির প্রাক্তন কর্মী নিশা লোধারের সাথে তার একটা মিটিং ফিক্স করে দেয়, কিন্তু নুরি তাকে জানায় এটা সম্ভব না, কারণ নিশা লোধা বর্তমানে সিবিআই কাস্টাডিতে রয়েছে এবং সে কোনো মতেই জিডিআর স্ক্যামের ব্যাপারে মুখ খুলবে না। কিন্তু জয়ের অনেক জোরাজোরিতে নুরি শেষমেশ রাজি হয় এবং বলে এই মিটিংয়ে জয় যেই তথ্য পাবে তা তারা দুজন শেয়ার করে পাবলিশ করবে, জয় যেন একা কিছু না করে। জয়ও এতে রাজি হয়ে যায়। তো পরের দৃশ্যে দেখা যায় নিশা লোধার সামনে বসে রয়েছে জয়। সে নিশাকে প্রস্তাব দেয় যেন সে জয়ের সাথে মিলে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেয় ডি কোম্পানি ও তাদের স্ক্যামের বিরুদ্ধে। এতে করে ডি কোম্পানির সকল কুকর্মের তথ্য ফাঁস হয়ে যাবে এবং তারা নিশার কিচ্ছু করতে পারবে না। কিন্তু নিশার মুখে তো অন্য কথা। সে বলে যে সে বেঁচে আছে এজন্যই যে সে তার মুখ বন্ধ রেখেছে। নিশা বলে যে সে ভেবেছিল জয় হয়তো কোনো ভালো ডিল নিয়ে এসেছে, কিন্তু জয়ের মুখের এসব কথায় সে তো হতাশ। কিন্তু সে জয়কে জানায় যে যদি জয় ডি কোম্পানির বিরুদ্ধে কোনো ভালো পোক্ত ফাইল জোগাড় করতে পারে যা বর্তমানে আসলে কারো কাছেই নেই, তাহলেই যেন সে তার সাথে যোগাযোগ করে, তার আগে নয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ডিসপ্যাচের অফিস দেখি। জয় তার সিনিয়রকে জানায় যে জিডিআর কোম্পানির স্টোরিতে খুব একটা অগ্রগতি না হলেও সেটি মার্ডার কেসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেটিকে মারার অর্ডার দিয়েছিল ডি কোম্পানি। আসলে জিডিআর এর বিল্ডারের স্ত্রীর সাথে শেট্টির অ্যাফেয়ার ছিল। এত বড় একটা তথ্য পাওয়ার পরও জয়ের সিনিয়র উল্টো তার উপরই রাগ করে আর বলে যে সে তো 2G স্পেকট্রাম নিয়ে স্টোরি খুঁজছিল। এর মাঝে এত সময় দেওয়ার পরও সেটি মার্ডারের এই ছোট একটা স্টোরি, এটা তো নিউজের হেডলাইনে ভালোভাবে ছাপানোও যাবে না। পরের দৃশ্যে দেখা যায় জয় এবং প্রেরণা আবারও ক্লোজ হয়েছে। প্রেরণা জয়কে বলে যে সে জয়ের জীবনে কেবল একটা অপশন হিসেবে থাকতে চায় না, সে তার জীবনের অংশ হতে চায়। জয় তখন প্রেরণাকে নিয়ে তার মা এবং ভাইয়ের বাড়ি যায়। জয়ের মতো প্রেরণার আসার খবর পেয়ে বেশ খুশি হয়ে যায়, তাই সে তার জন্য ভালো মন্দ খাবার রান্না করে আনে। আর জয় তখন তার পরিবার সম্পর্কে প্রেরণাকে বলতে থাকে। তার বাবা মারা গিয়েছে খুব অল্প বয়সে। জয়ের ভাই শ্রীর এক হাত কাটা পড়ে যখন তার বয়স মাত্র 11। বর্তমানে শ্রী একটা ছোটখাটো প্রিন্টিং প্রেস চালায়। তো সেই সময়ে প্রেরণা খেয়াল করে যে জয়ের মা প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ খাচ্ছে। এটা দেখে সে তাকে একজন ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দেয়। এটা শুনে জয়ের মা বলে
তুমি এসেছো, তাই এবার থেকে আমার আর কোনো চিন্তা নেই। সেটা তো ফোন করে আমার একটু খবরও রাখে না, অথচ তুমি আমার কত খেয়াল রাখছো। তো সেখানে জয়ের মা ও প্রেরণার কথোপকথন শুনে বোঝা যায় যে তিনি প্রেরণাকে অনেক বেশি পছন্দ করেন। এরপরই অফিসের এক পার্টিতে জয় তার কলিগের থেকে জানতে পারে যে কৈলাস কুণ্ডলকার নামের এক ব্যক্তির ছেলে অয়েল রিজের একজন নাবিক ছিল। শেট্টি এবং রাজন সেই পথ দিয়ে কারেন্সি স্মাগলিং করত। তাদের এই কুকর্মের তথ্য কুণ্ডলকারের ছেলের কাছে ছিল। তো একদিন নিজেদের সীমানা নিয়ে তর্ক বিতর্কের জেরেই রাজন শেট্টিকে মার্ডার করিয়ে ফেলে এবং কুণ্ডলকারের ছেলেকে মুখ বন্ধ রাখতে বলে, কিন্তু সে মুখ বন্ধ রাখতে অস্বীকৃতি জানালে তাকেও রাজন মার্ডার করিয়ে ফেলে। লোকমুখে শোনা যায় যে কুণ্ডলকারের ছেলে পানিতে ডুবে মরেছে, কিন্তু যে ছেলে 5 বছর বয়স থেকে সাঁতার কাটতে পারে সে যে পানিতে ডুবে মরবে একথা কেউই বিশ্বাস করতে পারছে না। কিন্তু পুলিশরা টাকা খেয়ে এই কেস ক্লোজ করে দিয়েছে। তো এইসব নিয়ে কলিগের সাথে কথা বলার সময় জয় লক্ষ্য করে প্রেরণা অন্য এক কম বয়সী ছেলের সাথে মেলামেশা করছে। ব্যাপারটা তার একেবারেই ভালো লাগে না। প্রেরণা তখন ওয়াশরুমে যাওয়ার সময় জয় প্রেরণার পেছন পেছন যেতে থাকে। সে তার হাত ধরে তাকে আটকে রাখে। প্রেরণা তাকে বলে যে সে তার হাতের পুতুল নয়, যে জয় যেভাবে বলবে তাকে সেভাবেই থাকতে হবে। একথা বলেই সে জয়ের কাছ থেকে হাত ছুটিয়ে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জয় নুরিকে কল দেয় আর সুরেশ কন্ট্রাক্টর নামে রাজন গ্যাংয়ের এক লোকের সাথে দেখা করিয়ে দিতে বলে। সুরেশ বর্তমানে কুণ্ডলকার খুনের কেসে ফেঁসে আছে। নুরি জয়কে নিয়ে তখন সুরেশের অফিসে আসে। সেখানে চিন্টু সিং নামের এক লোক তাদের সুরেশের কাছে নিয়ে যায়। তো সেই সময় নুরিকে জয়ের সাথে দেখে চিন্টু বলে, এটা আপনার নতুন প্রেমিক নাকি? আপনি এমন মেয়ে তো নন যে এক লোকের সাথেই সারা জীবন থাকবেন। কয়দিন আগে তো আপনাকে পুলিশ অফিসার প্রাসাদের সাথেও দেখেছিলাম। এই বলে তারা হাসি তামাশা করতে থাকে। নুরি এবার সুরেশকে বলে যে কুণ্ডলকার এবং শেট্টির মার্ডারের অর্ডার যে দিয়েছিল তার প্রুফ জয়ের প্রয়োজন। সুরেশ বলে যে এই কথা তো জয় সরাসরি তাকেই বলতে পারে, কিন্তু জয় এই বিষয়ে সুরেশকে সরাসরি কিচ্ছু না জিজ্ঞেস করে তার কাছে রেন্টে একটি ফ্ল্যাটের খোঁজ করে। চিন্টু এবার ব্যঙ্গ করে বলে যে এই ফ্ল্যাট কি সে এবং নুরি একসাথে থাকার জন্য ভাড়া নিচ্ছে, কিন্তু একটু পরেই আমরা বুঝতে পারি যে সে আসলে ফ্ল্যাটটি তার এবং প্রেরণার একসাথে থাকার জন্য খুঁজছিল। তো এরপরই দেখা যায় নতুন ফ্ল্যাটে সে এবং প্রেরণা একসাথে থাকতে শুরু করে। এর মধ্যেই এক রাতে হঠাৎই সে সুরেশ কন্ট্রাক্টরের ম্যানেজার চিন্টুকে কল করে আর ভিজিলেন্স অফিসে চুরির ব্যাপারে ইনফরমেশন জানতে চায়। চিন্টু তাকে বলে পরদিন যেন সে নুরিকে সাথে নিয়ে সুরেশ কন্ট্রাক্টরের অফিসে চলে আসে। যা জানানোর সে তখনই জানাবে। দৃশ্য পাল্টে চলে যায় জয়ের বাড়িতে। জয়ের শ্বশুর শাশুড়ি এবং একজন উকিল এসেছে। জয় এবং তার স্ত্রী সে তার ডিভোর্স ফাইনাল করতে। জয় বলে যে ফ্যামিলি ম্যাটারে বাইরের লোকদের ইনভলভ করা ঠিক হয়নি, কিন্তু উকিল জানায় যে সে তার বাবার একজন ভালো বন্ধু। সে জয়ের কাছে তার সকল ব্যাংক ডিটেলস চায়। অ্যালিমনি অর্থাৎ ডিভোর্সের পর স্বামী স্ত্রীর প্রপার্টি ভাগ হওয়ার পর যে অংশ স্ত্রী পায় সেটা কাউন্ট করার জন্য। এ কথা শুনে তো জয় অবাক হয়। সে বলে যে সে তার মাঝে কথা হয়েছিল যে ডিভোর্সের পর তাদের যে ফ্ল্যাট আছে সেটা বেচে অর্ধেক টাকা সে নিবে আর অর্ধেক সেটা। আর সেটা যেহেতু জয়ের থেকে বেশি ইনকাম করে তাই এক্ষেত্রে সে কোনোভাবেই সেটাকে অ্যালিমনি দেবে না। এতে শ্বেতা বলে যে মেন্টাল টর্চারেরও একটা মূল্য আছে। তুমি সারা জীবন পরকীয়া এবং আমার সাথে দুর্ব্যবহার করে এসেছো। আমাকে যে কষ্ট দিয়েছো তার মূল্যই এটা। জয়ের শ্বশুর বলে যে তাদের মেয়ে শ্বেতার ফিউচার সিকিউর করার জন্যই এই অ্যালিমনি অর্থাৎ ভরণ পোষণের টাকা নেওয়া হচ্ছে। জয়ের শাশুড়ি তখন অপর পাশ থেকে বলে ওঠে যে বাবা, সম্পর্ক করতে যেমন অনেক বছর সময় লাগে তেমনি সম্পর্ক ভাঙতে খুব অল্প সময়ের প্রয়োজন। জয় তখন তার শাশুড়িকে বলে যে এই কথাটা যদি আপনার মেয়ে বুঝতো কিংবা আপনি, তাহলে আমাদের আজ এই পরিস্থিতিতে থাকতে হতো না। তো পরের দৃশ্যেই জয় এবং নুরিকে সুরেশের অফিসে দেখা যায়। সুরেশ জয়কে থ্রেট দেয় যে সে যেন ভিজিলেন্স অফিসের চুরি নিয়ে বাড়াবাড়ি না করে, কিন্তু নুরি সুরেশকে বলে যে যেহেতু রাজন আর ডি কোম্পানির মধ্যে শত্রুতা আছে, তাই যদি ডি কোম্পানির এই স্ক্যামের কথা ফাঁস হয় তাহলে তার বস রাজন খুশি হয়ে যাবে। সুরেশ তখন জয়কে বলে যে মুক্তার ডি কোম্পানির ফাইল চুরি করেনি। টি20 ক্রিকেট লিগের ওয়াদভা এই ফাইল চুরি করিয়েছিল। ওয়াদভা আগে ডি কোম্পানির সদস্য ছিল, কিন্তু কিছু রেষারেষির কারণে তাকে এই কোম্পানি ছাড়তে হয় এবং বর্তমানে দেশ ছেড়ে সে লন্ডনে গিয়ে থাকছে। ফাইল চুরি করিয়ে সে ডি কোম্পানির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে দেশে কামব্যাক করার চেষ্টা করছে। আর সব মিলিয়ে জিডিআর স্ক্যাম এখন প্রায় 8,000 কোটি টাকার মতো। এর সাথে আরো অনেক কোম্পানি যুক্ত রয়েছে। বিভিন্ন প্রভাবশালী লোকজনও এর সাথে জড়িত।
তো বাড়ি ফেরার পথেই দেখা যায় নুরি এবং জয় অন্তরঙ্গ হয়। এই লোকটার আসলেই ক্যারেক্টারে সমস্যা রয়েছে। যদিও সে একজন জার্নালিস্ট হিসেবে ভালো, তবে তার ক্যারেক্টারটা আসলেই ভালো না। যাক, তো নুরি জয়কে জানায় যে ওয়াদবা মুক্তারকে দিয়ে ফাইল চুরি করে সুন্দরামের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের জন্য চেষ্টা করছে, যাকে জিডিআর কোম্পানির আসল মালিক ভাবা হয়। আর এখন ওয়াদবার কাছে পৌঁছাতে সিলভা নামের এক লোকের সাহায্য নিতে হবে। কিন্তু যেহেতু সিলভা এত সহজে জয়ের সাথে দেখা করবে না, তাই তাকে তার পুরনো কিছু কেসের ব্যাপারে নুরির বয়ফ্রেন্ড পুলিশ অফিসার প্রাসাদের সাহায্যে ভয় দেখিয়ে সিলভার সাথে মিটিং ফিক্স করতে হবে। তো জয় সিলভার সাথে মিটিং এ দেখা করতে যায়। সিলভা তাকে বলে এসব ঝামেলায় না জড়িয়ে কিছু সেটেলমেন্ট করে একটা বেটার লাইফ লিড করতে। সিলভা আসলে তাকে এক প্রকার ঘুষ দেওয়ার চেষ্টা করছিল, যাতে সে এই জিডিআর স্ক্যাম, 2G স্পেকট্রাম, T20 এই সব বিষয় নিয়ে ইনভেস্টিগেশন না করে। সিলভা বলে যদি জয়ের নিউজ করার এতই প্রয়োজন হয়, তবে সে তাকে কিছু ছোটখাটো স্ক্যামের নিউজ জোগাড় করে দিতে পারে, আর তা না হলে সে গিয়ে ডিরেক্ট ওয়াদবার সাথে কথা বলতে পারে। সে তাকে সবকিছু বুঝিয়ে বলবে। জয় এবার সোজা চলে যায় লন্ডনে ওয়াদবার সাথে দেখা করতে। ওয়াদবাকে জয়ের আসার খবর সিলভা আগে থেকেই দিয়েছিল। তো সে জয়কে বলে যে তোমার অনেক কিউরিওসিটি, কিন্তু পৃথিবীতে সব প্রশ্নের উত্তর জানতে নেই, কেবল সেই সব প্রশ্নের উত্তর জানা উচিত যা জানা তোমার প্রয়োজন। ওয়াদবা জয়কে বলে যে 2G T20 ক্রিকেট লিগ সবই ধনীদের কালো টাকা সাদা করার মাধ্যম। জয় তখন ওয়াদবাকে জিজ্ঞেস করে যে জিডিআর কোম্পানির আসল মালিককে। উত্তরে ওয়াদবা শুধু এটুকুই জানায় যে এর পেছনে অনেক রাজনীতিবিদ, অভিনেতা, ক্রিকেটার, বিজনেসম্যান সহ অনেক লোক ইনভলভ রয়েছে। সুন্দরান T20 ক্রিকেট লিগের 4টা টিমের মালিক। জিডিআর স্ক্যামে সে শুধুমাত্র একটা চুনোপুটি। ওয়াদবা নিজেই একসময় এই কোম্পানির একজন সদস্য ছিল, তাই সে এভাবে সরাসরি বাকি সদস্যদের নাম প্রকাশ করতে পারবে না। সে জয়কে বলে মুম্বাইতে গিয়ে রাজদাস ল ফার্মের লয়ারের সাথে যোগাযোগ করতে। সেখান থেকে সে জিডিআর কোম্পানির স্ক্যাম বিষয়ক প্রয়োজনীয় ফাইল পেয়ে যাবে। তো রাতে দেখা যায় জয়ের কাছে রাজেন গ্যাংয়ের নাদিম রিজভির কল আসে। নাদিম তাকে বলে সে যেন সকালে তার ড্রাইভার আর স্কটকে আড়াল করে পার্কিং লটে এসে তার সাথে দেখা করে। সকালেই জয় নাদিমের কথা অনুযায়ী পার্কিং লটে তার গাড়ির ভেতর গিয়ে বসে। নাদিম তাকে বলে যে তার প্রতি মুহূর্তের খবর, তার পার্সোনাল, প্রফেশনাল অ্যাফেয়ার্স সবকিছুর খবর এখন তাদের কাছে আছে। রাজেন গ্যাংয়ের লোকেরা তার প্রতিটা মুহূর্তের খবর রাখছে। নাদিম তাকে হুমকি দেয় যেন সে জিডিআর কোম্পানি, রাজেন গ্যাং এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা বন্ধ করে, না হলে তাকে মেরে ফেলতে তাদের এক মুহূর্তও সময় লাগবে না। জয় তো তখন অনেক ভয় পেয়ে যায় আর দেশে ফেরার প্রস্তুতি নেয়। দেশে ফিরে সে নিজের সেই ফ্ল্যাটে পৌঁছায় যেখানে সে আর প্রেরণা একসাথে থাকে। তো একদিন প্রেরণাকে নিয়ে মুভি দেখতে গেলে ওয়াশরুমে নাদিম রিজভির পাঠানো এক লোকের সাথে তার দেখা হয়। লোকটি বলে নাদিম ভাই যেসব ওয়ার্নিং গুলো দিয়েছিল তা মনে আছে তো? এই বলে সে বেরিয়ে যায় ওয়াশরুম থেকে। জয় তাকে ধরার চেষ্টা করে, কিন্তু লোকটি দৌড়ে পালিয়ে যায়। জয় তো ভয় পেয়ে তখন সাথে সাথে সিলভাকে কল করে আর জানায় যে সে তো তার কথাতেই লন্ডন গিয়েছিল, আর এখন তো রাজেনের লোকেরা তার পিছু করছে। কিন্তু সিলভা সাফ সাফ জানিয়ে দেয় যে সে এই ব্যাপারে জয়কে কোনো সাহায্যই করতে পারবে না। একদিন জয় তার এক কলিগের মাধ্যমে জানতে পারে যে ওয়াদবা আর জিডিআর এর বসের মধ্যে ঝামেলা মিটমাট হয়ে গেছে এবং এখন তারা জয়ের ওপর ক্ষেপে রয়েছে, কেননা জয় জিডিআর কোম্পানির স্ক্যাম নিয়ে ইনভেস্টিগেশন এখনো জারি রেখেছে। জয় তার কলিগের কাছে জানতে চায় যে আসলে এই জিডিআর এর মালিক কে, আর তারা জয়ের পেছনে কেনই বা পড়েছে। সে তো একজন সামান্য জার্নালিস্ট। তো জয়ের কলিগ তাকে নতুন একটা ওয়েবসাইটের ব্যাপারে বলে, ট্র্যাক প্লাস, যেখানে সে এই সব কোম্পানির মাদার কোম্পানি সম্পর্কে জানতে পারবে। তো জয় বাড়ি ফিরেই এই বিষয়ে রিসার্চ করতে থাকে আর দেখে জিডিআর এর মাদার কোম্পানি হলো স্টোন ডোম নামের আর এক কোম্পানি। এই স্টোন ডোম নামের আমেরিকান কোম্পানির পৃথিবীর বহু দেশে শেল কোম্পানি অর্থাৎ অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। তো পরদিনই জয় প্রেরণাকে সাথে নিয়ে তার বই প্রকাশের অনুষ্ঠানে চলে যায়। জয় তার বই প্রকাশ করে এবং তার কোলাবোরেটর হয় প্রেরণা। এরপর সে তার কিছু ভক্তের কপিতে অটোগ্রাফ দিচ্ছিল। এমন সময় তার কাছে সুরেশ কন্ট্রাক্টরের ম্যানেজার চিন্টুর কল আসে। সে তার মাধ্যমে জানতে পারে যে ওয়াদবা এবং জিডিআর এর মাঝে সমস্যা মিটে যাওয়ায় তারা এখন জয়ের পিছনে পড়েছে। যেহেতু এই পুরো স্ক্যামের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জয়ের কাছে রয়েছে, তাই তারা এখন তাকে মারার জন্য লোক লাগিয়েছে। তো চিন্টু তাকে বলে যে যদি সম্ভব হয় সে যেন এখনই এই শহর ছেড়ে পালিয়ে
পালিয়ে যায়। জয় তো এবার ভয় পেয়ে যায়। সে প্রেরণাকে এই বিষয়ে জানায় এবং বলে সে যেন এখনই তার জিনিসপত্র গুছিয়ে অন্য জায়গায় চলে যায়। জয়কে মারার জন্য লোক লাগানো হয়েছে। প্রেরণাও তো এতে ভয় পেয়ে যায় আর তার জয়ের জন্য চিন্তা হতে থাকে। এরপরই দেখা যায় জয় গিয়ে পৌঁছায় রাজদাস ল ফার্মে, যার কথা ওয়াদবা বলেছিল। রিসেপশনে গিয়ে সে নিজের নাম কাপুর বলে, এই ভেবে যে যদি সে নিজের আসল নাম বলে তাহলে হয়তো ল ফার্মের মালিক রাজদাস তার সাথে দেখা নাও করতে পারে। তো রিসেপশনিস্ট জয়কে রাজদাসের কাছে নিয়ে যায়। রাজদাস তখন জয়কে দেখেই চিনতে পারে এবং বলে যে তার কাপুরের নাম ব্যবহার করে এখানে আসার কি দরকার ছিল। জয় রাজদাসের কাছে তখন জিডিআর এর ফাইল চায়। সে বলে ওয়াদবা এবং ডি কোম্পানির ঝামেলা মিটমাট হয়ে যাওয়ায় এখন তারা সবাই মিলে জয়কে মারতে চাইছে। জয় জানায় ওয়াদবা বর্তমানে জয়ের কল ইগনোর করছে, কিন্তু জয় এমন কিছু হবে এই আজ করে ওয়াদবার সাথে কথাবার্তার রেকর্ডিং করে রেখেছিল এবং সেই রেকর্ডিং এ অনেক কিছুর পর্দা ফাঁস হয়েছে। এতে রাজদাস ল ফার্মের কিছু কুকর্মের তথ্যও রয়েছে। যদি রাজদাস তাকে জিডিআর এর ফাইল না দেয় তাহলে সে জিডিআর এর স্ক্যাম রিপোর্টের পরিবর্তে এগুলো দিয়েই নতুন নিউজ পাবলিশ করবে। রাজদাস তখন জয়কে হুমকি দেয় যে তার ল ফার্ম দেশের তৃতীয় বৃহত্তম ল ফার্ম। জয়ের বিরুদ্ধে একের পর এক কেস ফাইল করতে তার কোনোই কষ্ট হবে না। সে জয়ের বিরুদ্ধে এমন এমন সব কেস ঠুকবে যে 150 বছরেও সেই সাজা শেষ হবে না। জয়ও এর বিপরীতে তাকে থ্রেট দেয় যে তার মিডিয়া কোম্পানি দেশের তৃতীয় বৃহত্তম মিডিয়া কোম্পানি। একবার তাদের এই স্ক্যামের খবর পাবলিশ হলে পাবলিক অপিনিয়ন জয়ের পক্ষেই থাকবে। শেষে আর কোনো উপায় না পেয়ে রাজদাস জয়কে জিডিআর এর পেপারস গুলো দিয়ে দেয়। এরপরই জয় ট্যাক্সিতে উঠে নুরিকে কল করে আর জানায় যে সে জিডিআর এর বিরুদ্ধে সকল প্রমাণ সংগ্রহ করে ফেলেছে, তাই এখন যেন সে নিশার সাথে তার যোগাযোগ করিয়ে দেয়। নুরি বলে যে নিশা কোনো অবস্থাতেই তার সাথে এখন কথা বলবে না, কেননা জিডিআর এবং ওয়াদবা যেহেতু এক হয়ে গেছে তাই জিডিআর এর বিরুদ্ধে কথা বললে তার লাভ তো দূর, উল্টো জীবননাশের সংখ্যা আরো বাড়বে। আর এই মুহূর্তে জিডিআর নুরি এবং নিশার ফোনের সকল রেকর্ড ট্র্যাক করছে, কিন্তু শেষে নুরি তার আর এক ফোনের মাধ্যমে নিশাকে কল দিয়ে অন্য ফোনে জয়ের সাথে কথা বলিয়ে দেয়। জয় তখন নিশাকে জানায় তার কাছে এখন ডি কোম্পানির বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে। নিশা তখন জয়ের কথা তো শোনেই না, উল্টো তাকে গালাগাল করতে থাকে। সে তাকে বলে যে যদি জীবন বাঁচাতে হয় সে যেন পালিয়ে যায়। নিশা তখন নুরির ওপরও প্রচন্ড রাগ করে, কেননা নুরি এবং নিশা দুজনের ফোনে এখন ট্র্যাক করা হচ্ছে। তো এরপরে জয় প্রেরণাকে কল দেয় আর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে প্রেরণার এক বান্ধবীকে কল করে প্রেরণার খবর জানতে চায়, কিন্তু সেখান থেকেও প্রেরণার কোনো খোঁজ পায় না। সে প্রেরণাকে বলেছিল একটা নির্দিষ্ট জায়গায় তার জন্য অপেক্ষা করতে, যাতে তারা একসাথে পালাতে পারে, কিন্তু জয়ের উপর বাউন্টি অর্থাৎ মেরে ফেলার অর্ডার আছে বিধায় প্রেরণা তার সাথে সমস্ত কানেকশন অফ করে দেয়। বুঝুন কেমন স্বার্থপর। তো এরপর জয়ের সমস্ত পেপারস এবং এখন অবধি কালেক্ট করা সকল প্রমাণ নিয়ে অফিসে তার সিনিয়রের কাছে জমা দেয়। এত বিশাল পরিমাণের প্রমাণ দেখে জয়ের সিনিয়র তো খুবই ঘাবড়ে যায়। সে জয়কে ভয়ে জিজ্ঞেসও করতে পারে না যে সে কিভাবেই বা এত সিক্রেট এত প্রুফ খুঁজে বের করেছে। জয় তখন তাকে জানায় যে জিডিআর এর মাদার কোম্পানি হলো স্টোন ডোম, যার আন্ডারে আরো অনেক ছোট ছোট শেল কোম্পানি রয়েছে। সে অতি সত্বর এই নিউজ পাবলিশ করতে বলে, যেহেতু তাকে মারার জন্য লোক লাগানো হয়েছে। তখনই জয়ের সিনিয়র তাকে রিপোর্ট লেখার কাজ শুরু করতে বলে এবং তাকে আশ্বাস দেয় যে এই নিউজটা অতি শীঘ্রই পাবলিশ করা হবে। জয় তখন রিপোর্ট লেখা শুরু করে দেয়। এর মধ্যেই তার জুনিয়র জিতো এসে জয়কে জানায় যে তাদের মিডিয়া হাউসের মালিক সাবেরা কোম্পানির 80% স্টোনডোম কয়েকদিন আগে কিনে নিয়েছে। বলতে গেলে সাবেরা কোম্পানির সব নিয়ন্ত্রণ এই স্টোনডোমের আন্ডারে, তাই তারা এই নিউজ তাদের এই মিডিয়া হাউস থেকে পাবলিশ করতে পারবে না। তারা এইসব তথ্য অন্য মিডিয়া হাউসের মাধ্যমে পাবলিশ করাবে। ডিসপ্যাচ থেকে যেহেতু এই নিউজ পাবলিশ করা যাবে না তাই হাতে সময় কম। জয় তখন তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে একটা ট্যাক্সি ধরে তার মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পথে সে তার বন্ধু ঘোকলেকে কল দিয়ে বলে যে তার কাছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যদি তার কিছু হয়ে যায় সে যেন সেগুলো পাবলিশ করে। জয় তখন লক্ষ্য করে দুইটা বাইকে করে কিছু লোক তার পিছু করছে। সে বুঝতে পারে এগুলোই সেই লোক যারা তাকে মারতে এসেছে। তাই সে দ্রুত বাড়ি পৌঁছে তার মায়ের কাছে তার সকল ফিনান্সিয়াল কাগজ, জমি জমা, বাড়ির সকল পেপারস গুছিয়ে দিয়ে আসে। সে তার মা এবং ভাইকে বলে যে সে যথাসম্ভব তাদের কল করবে, আর যদি সে আর কল না করে
তবে তারা যেন ঘোকলেকে কল দেয়। সে জয়ের ব্যাপারে সবকিছু বলতে পারবে। এরপর সে তার ভাই এবং মাকে বিদায় জানিয়ে অন্য পথে বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু পথে তার পিছু করা সেই লোকগুলো তাকে ধাওয়া করে। আর এক পর্যায়ে তারা জয়কে ধরেও ফেলে আর তাকে রাস্তায় নির্মমভাবে গুলি করে মেরে ফেলে। আর তার কাছ থেকে জিডিআরের সেই সব ফাইলসগুলো নিয়ে তারা সেখান থেকে চলে যায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পের মাধ্যমে আমরা এতটুক তো ভালোভাবে বুঝতে পারি যে আমাদের আশেপাশেও এরকম অনেক ধরনের ঘটনা ঘটে, অনেক ধরনের স্ক্যাম আর দুর্নীতি হয়, যে সব কিছুর পেছনে বিভিন্ন প্রভাবশালী লোকজন জড়িয়ে থাকে। তবে তাদের এই সব কুকর্ম কোনোদিনও সবার চোখের সামনে আসে না, কারণ তারা এতটাই পাওয়ারফুল যে যেই তাদের বিরুদ্ধে কিছু করতে যাবে তাদেরকেই জয়ের মতো জীবন হারাতে হবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।